এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার যে লড়াই এবং ফ্যাসিবাদ বিলোপের যে লড়াই, সেই লড়াই কিন্তু বর্তমানে চলছে। সেই জায়গা থেকে আমরা বলছি যে আমাদের যে বিপ্লব আমরা শুরু করেছি, সেই বিপ্লব কিন্তু চলছে। বিপ্লব দীর্ঘজীবী হবে এবং ইনকিলাব জিন্দাবাদের মাধ্যমে আমরা এই বয়ানটি মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করছি যে মানুষ যেন তার এই গণঅভ্যুত্থানকে যেন ভুলে যেন না যায়। এই যে আমাদের 2000 প্রাণের যে আত্মত্যাগ এবং 50,000-এর মতো আহত ভাইদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের মূল্য দেওয়ার জন্য কিন্তু আমাদের এই লড়াইটা সামনে চালিয়ে যেতে হবে। সেজন্যই আমরা বলছি যে ইনকিলাব জিন্দাবাদ। আমাদেরকে সবসময় সোচ্চার ভূমিকা অবতীর্ণ থাকতে হবে, দেশ নিয়ে সজাগ থাকতে হবে। ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে আপনারা কি ভারতবর্ষের মুক্তির আন্দোলনকে সামনে আনছেন? দেখুন, ইনকিলাব জিন্দাবাদ এইটির মাধ্যমে আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের যে জুলাই বিপ্লবের কথা আমরা বলছি, এই বিপ্লব কিন্তু শেষ হয়ে যায়নি। আমরা কিন্তু আমাদের 3রা আগস্ট 2024 সাল কেন্দ্রীয় শহীদ মিনারে নাহিদ ইসলাম যখন ঘোষণা করেছিলেন যে আমরা এক দফা ঘোষণা করছি, এবং আমাদের এক দফাটি হলো আওয়ামী লীগ সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। যে ফ্যাসিবাদ গত 16 বছর ধরে শেখ হাসিনা কায়েম করেছে, আওয়ামী লীগ কায়েম করেছে, এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা। তো সেই শেখ হাসিনার পতন হয়েছে এবং 5ই আগস্টের পরে কিন্তু আমরা বলছিলাম যে আমাদের আংশিক বিজয় হয়েছে, অর্থাৎ আমাদের বিপ্লব কিন্তু শেষ হয়ে যায়নি, বিপ্লব সবেমাত্র শুরু হয়েছে। এবং এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার যে লড়াই এবং ফ্যাসিবাদ বিলোপের যে লড়াই, সেই লড়াই কিন্তু বর্তমানে চলছে। সেই জায়গা থেকে আমরা বলছি যে আমাদের যে বিপ্লব আমরা শুরু করেছি, সেই বিপ্লব কিন্তু চলছে। বিপ্লব দীর্ঘজীবী হবে এবং ইনকিলাব জিন্দাবাদের মাধ্যমে আমরা এই বয়ানটি মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করছি যে মানুষ যেন তার এই গণঅভ্যুত্থানকে যেন ভুলে যেন না যায়। এই যে আমাদের 2000 প্রাণের যে আত্মত্যাগ এবং 50,000-এর মতো আহত ভাইদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের মূল্য দেওয়ার জন্য কিন্তু আমাদের এই লড়াইটা সামনে চালিয়ে যেতে হবে। সেজন্যই আমরা বলছি যে ইনকিলাব জিন্দাবাদ। আমাদেরকে সবসময় সোচ্চার ভূমিকা অবতীর্ণ থাকতে হবে, দেশ নিয়ে সজাগ থাকতে হবে, দেশকে যেন কেউ অস্থিতিশীল যেন করতে যেন না পারে। আমাদের বাংলাদেশকে 5ই আগস্ট পরবর্তী সময়ে যেভাবে অস্থিতিশীল করে ফেলার চেষ্টা করা হয়েছে, আপনি দেখেছেন যে 5ই আগস্টের পরে কিন্তু বাংলাদেশ অনেক বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছে। এটাই বাংলাদেশের 53 বছরের ইতিহাসের প্রথম যে টানা 4বার বাংলাদেশের মধ্যে বন্যা হয়েছে, এবং যে দিক থেকে গত 40 বছরে আমরা কোথাও ভারত থেকে পানি আসতে দেখিনি, সেদিক থেকে কিন্তু ভারত তার পানিটা ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় ডুবিয়ে মেরেছে, মানুষকে ডুবিয়ে মেরেছে। শত শত মানুষ কিন্তু বাংলাদেশে এ বন্যায় মারা গিয়েছে। এই 5ই আগস্ট পরবর্তী সময় কিন্তু আমরা আনসার বিদ্রোহ থেকে শুরু করে পুলিশ বিদ্রোহ, আমরা নানান ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন কিন্তু আমরা হয়েছি। অর্থাৎ আমাদের যে বিপ্লব, এই বিপ্লবকে ব্যাহত করার জন্য কিন্তু চতুর্দিক থেকে অনেক শক্তি তারা কাজ করছে। ইভেন শেখ হাসিনা এখন পর্যন্ত সে ভারতে বসে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। এই জিনিসটাই আমরা বোঝানোর চেষ্টা করছি যে ইনকিলাব জিন্দাবাদ, অর্থাৎ আমরা চাই যে আমাদের যে বিপ্লব শুরু হয়েছে সেই বিপ্লব চলবে। এই বিপ্লবে চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এনসিপির সঙ্গে জামাত ইসলামের কোনো সম্পৃক্ততা আছে কিনা? আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে এবং কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো ধরনের বৈরিতা নেই। আমরা বলছি যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা বাংলাদেশের মধ্যে যারা এই আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ভূমিকায় যারা অবতীর্ণ ছিল, তারা সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী, তারা সবাই আমাদের বন্ধুপ্রতিম রাজনৈতিক দল। তাদের সাথে আমাদের কোনো ধরনের বৈরিতা নেই, শত্রুতা নেই। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা একটা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এবং আমরা মনে করি যে জামাতের সাথে, বিএনপির সাথে এবং যে কোনো পার্টির সাথে, যে কোনো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের সাথে অবশ্যই আমাদের সুসম্পর্ক আছে, এবং সেই সুসম্পর্ক বজায় রেখে আমরা একটি রাজনৈতিক সম্প্রীতির বাংলাদেশ আমরা কায়েম করতে চাই। আপনি দেখবেন যে বাংলাদেশের মধ্যে কিন্তু এইবার প্রথম 5ই আগস্টের পরবর্তীতে প্রথম ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল তাদের জায়গা থেকে যে কোনো একটি জাতীয় সমস্যায়, জাতীয় সংকটে তারা একত্রে বসছে, তারা এক টেবিলে বসে সেই সংকট উত্তরণের জন্য তারা সমাধান খুঁজছে। এই পরিবেশ, এই কালচার কিন্তু বাংলাদেশে এই প্রথম। এর আগে কিন্তু আমরা কখনো রাজনৈতিক দলগুলোকে আমরা এরকমভাবে কখনো এক প্ল্যাটফর্মে আমরা দেখতে পাইনি। অর্থাৎ বর্তমান বাংলাদেশের মধ্যে 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি যে জাতীয় সংকট মোকাবেলার সকল রাজনৈতিক দলের মধ্যে যে একটি ঐক্যমত তৈরি করার যে নজির, এই নজিরের কালচার কিন্তু এখন চালু হয়েছে। এই নজির অবশ্যই বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের
একটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এটি ব্যতীত আসলে আমাদের সম্মিলিত প্রয়াসে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। তাই আমরা অবশ্যই মনে করি যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে আমাদের যে সুসম্পর্ক আছে, রাজনৈতিক সম্প্রীতি আছে, সেটি ভবিষ্যতেও বজায় থাকবে এবং আমরা এই রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। আপনাদের দলের এক একজনের এক এক আদর্শ, ভবিষ্যতে এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার আশঙ্কা আছে কিনা? আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, তারা তাদের জায়গা থেকে সকল মতাদর্শকে সম্মান জানিয়ে তারা একটি লক্ষ্যকে সামনে রেখে তারা কাজ করছে। আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার যে লড়াই, সেই লড়াইয়ে আমরা সবাই সামিল হয়েছি এবং আমরা মনে করি যে আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যেই মতাদর্শেরই হোক না কেন, এটি আমাদের মধ্যে কোনো ধরনের বিভেদ তৈরি করবে না, বরঞ্চ এটি আমাদেরকে সামনে একসাথে একটি লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে অবশ্যই একটি সহায়ক ভূমিকা পালন করবে। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি তরুণদের যে একটি সমাবেশ তৈরি করেছে, তারা তরুণদের যে একটি শক্তিতে তারা পরিণত হয়েছে, এই শক্তি বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ঠিক একই সাথে একটি নতুন পরিবর্তনের সূচনা, এটি তারা বাস্তবায়ন করতে অবশ্যই সক্ষম হবে এবং আমরা মনে করি যে সেই জায়গাতে আমরা সবাই আমাদের মতাদর্শের যে পার্থক্য, এই পার্থক্য আমাদের মধ্যে কোনো ধরনের বিরূপ কোনো কিছু তৈরি করবে বলে আমাদের কাছে মনে হয় না। বরং আমরা মনে করি যে আমরা এখানের যারা রয়েছে, এই জাতীয় নাগরিক পার্টির মধ্যে যে তরুণদের সমাবেশ ঘটেছে, এই তারুণ্যের জাগরণ গোটা বাংলাদেশের মধ্যে 56,000 বর্গমাইলে তরুণদের জাগরণের জন্য একটি সহায়ক ভূমিকা পালন করবে। ডিসেম্বরে নির্বাচন করার প্রস্তুতি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ডিসেম্বরের আগে বিচার কাজ সম্পন্ন হওয়ার আশা করেন কি? আমরা মনে করি যে সরকার তার জায়গা থেকে বিচার কার্যক্রম যেভাবে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন, সেটি তারা করতে ব্যর্থ হয়েছে। তারা শুরুতে আমরা দেখেছি যে তারা অনেক বিলম্ব করেছে, অলরেডি এখন পর্যন্ত 7 মাস পার হয়ে গিয়েছে। আমরা মনে করি যে এই অল্প সময়ের মধ্যেই যে সময়টা সামনে আছে, সেই সময়টার মধ্যে যেন সরকার তার জায়গা থেকে যেন বিচার ত্বরান্বিত করার ব্যাপারে যেন তারা অবশ্যই তাদের প্রয়োজনীয় উদ্যোগ যেন তারা গ্রহণ করেন। কারণ আমরা মনে করি যে এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই গণহত্যাকারীদের বিচার যদি বাংলাদেশের মধ্যে যদি না হয়, আমরা যদি দেখি যে গণহত্যাকারীদের বিচার শুধুমাত্র রায়ের মধ্যেই সীমাবদ্ধ, এটিকে কার্যকর করার মধ্যে কোনো ধরনের তৎপরতা কারোর মধ্যে নেই, তাহলে অবশ্যই আমরা আসামির কাঠগড়ায় আমরা সরকারকে দাঁড় করাবো। কেন তারা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই 2000 প্রাণ যারা কেড়ে নিয়েছে, তাদের বিচার তারা কেন করতে পারল না? পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি।
কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।